বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের পড়াশোনা যাতে কোনো ব্যাঘাত না ঘটে এই কারণে আমি উপস্থিত হলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওতে আমি আলোচনা করব রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। টপিকটি হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বিকিরণ। তো যাই হোক, আমরা আলোচনায় চলে যাই। তড়িৎ চৌম্বকীয় বিকিরণ কী? দেখো, সকল প্রকার আলোই হচ্ছে আসলে তড়িৎ চৌম্বকীয় বিকিরণ। কি বললাম? সকল প্রকার আলোই হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বিকিরণ। এখন আলোকে তড়িৎ চৌম্বকীয় বিকিরণ কেন বলা হয়, এ বিষয়ে আমাদের প্রথম ধারণা দেন বিজ্ঞানী ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে আলো হলো দ্রুত কম্পনশীল তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের সমন্বয়ে গঠিত একটি চলতরঙ্গ মাত্র। আবার আসি, আলো হচ্ছে দ্রুত কম্পনশীল তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের সমন্বয়ে গঠিত একটি চলতরঙ্গ মাত্র। কেমন? এখনও বুঝে নেই? তাহলে আমরা এই বিষয়টা একটু অ্যানিমেশন দেখে বোঝার চেষ্টা করি। আমরা অ্যানিমেশনে দেখতে পাচ্ছি যে আলো যখন সামনের দিকে অগ্রসর হচ্ছে তখন জেড অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র এবং ওয়াই অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করেছে এবং এই চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র পরস্পরের সাথে লম্বভাবে অবস্থিত। আমরা জানি যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হলে চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হলে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। তারপরে কি দেখতে পাচ্ছি যে জেড অক্ষে চৌম্বক ক্ষেত্র এবং ওয়াই অক্ষে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে এবং এর দুটো পরস্পর লম্বভাবে অবস্থিত। এবং আলো কী করছে? এদের সঙ্গে লম্বভাবে অবস্থিত এক্স অক্ষ বরাবর সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে কি জেড অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র এবং ওয়াই অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র এবং আলো এদের সঙ্গে লম্বভাবে অবস্থিত এক্স অক্ষ বরাবর সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই কারণে আলোকে বলা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বিকিরণ। কেমন? তো এই যে আলো তরঙ্গ আকারে গেল, আমরা কি দেখলাম? আলোর কি আছে? তরঙ্গ দৈর্ঘ্য আছে। এখন এই তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভিত্তি করে আলোগুলোকে আমরা যদি একটা রেঞ্জে সাজাই নেই তাহলে এরকম হবে এবং আলোগুলোকে আমরা তার তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভিত্তি করে বিভিন্ন নামে অভিহিত করে থাকি। সেটা হচ্ছে এরকম যে যাদের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম তাদের এইরকম তরঙ্গ দৈর্ঘ্য আরও বাড়তে আছে, এইরকম এরকম। তাহলে আমরা কি জানি যে তরঙ্গ দৈর্ঘ্যটা কি? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে যে দুটি তরঙ্গ শীর্ষ বা দুটি তরঙ্গ পাতের যে মধ্যবর্তী দূরত্ব, একে কী বলা হচ্ছে? তরঙ্গ দৈর্ঘ্য। অথবা সমদশা সম্পন্ন দুটি বিন্দুর দূরত্বকে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। কেমন? তো এই দুটো আমাদের সংখ্যা কাজে লাগবে। তো যাই হোক, তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে আমাদের সকল প্রকার আলোকে আমরা এই রেঞ্জে যদি বসাই দেই, যার তরঙ্গ দৈর্ঘ্য কম তাকে এই দিকে বসাবো। সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য কম হচ্ছে গামা রশ্মি। গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম এবং এর তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে যে 5 গুণন 10⁻⁻4 থেকে 1 গুণন 10⁻⁻2 ন্যানোমিটার। এই আলোগুলোর কেবলমাত্র আমরা দেখতে পাই দৃশ্যমান আলোটাকে, এটাকে আমরা দেখতে পাই। দৃশ্যমানের চেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো এটাকেও আমরা দেখতে পাই না, আবার দৃশ্যমানের চেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো এটাকেও আসলে আমরা দেখতে পাই না। আমরা দেখতে পাই কাকে? আমরা দেখতে পাই শুধুমাত্র দৃশ্যমান। এই দৃশ্যমানের মধ্যে কোন কোন আলো আছে? আমরা কি জানি যে বেনি, আসহ, কলা অর্থাৎ 7টা যে রঙ, এই 7টা রঙ আমরা এই দৃশ্যমান অঞ্চলের মধ্যে পাই। কেমন? তো এই যে তড়িৎচুম্বকীয় বিকিরণ, এগুলো আসলে বিভিন্ন ব্যবহার রয়েছে। যেমন গামা রে বা গামা রশ্মি আমরা ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করার জন্য ব্যবহার করি, আবার জীবাণু ধ্বংস করার জন্য ব্যবহার করি। রঞ্জন রশ্মি বা এক্স-রে সাহায্যে আমরা আমাদের হাড় ভেঙে গেলে আমরা হাড়ের ছবি তুলে আমাদের হাড় ভাঙে কিনা এটা নির্ণয় করতে পারি। অতিবেগুনি রশ্মির সাহায্যে আমরা জাল, পাসপোর্ট, টাকা শনাক্তকরণ করতে পারি। দৃশ্যমানের সাহায্যে জানি আমরা কি অনেক কিছুই করতে পারি। তার মধ্যে অন্যতম হচ্ছে যে দৃশ্যমান আলো ব্যবহার করে উদ্ভিদ ছালক সংশ্লেষণ করে। অবলোহিত রশ্মির সাহায্যে আমরা রোগ নির্ণয়, নিরাময় ইত্যাদি করতে পারি। মাইক্রোওয়েভ রেডিয়েশনের সাহায্যে আমাদের যে মোবাইল সিগন্যাল, আবার আমাদের ওয়াইফাই যে ব্যবহার করি, এই সিগন্যাল ব্যবহার করি আমরা মাইক্রোওয়েভ রেডিয়েশন থেকে। এবং মাইক্রোওয়েভ যে ওভেন আছে, ওই ওভেনও আমরা মাইক্রোওয়েভ রশ্মি ব্যবহার করি। এবং রেডিওওয়েভ রেডিয়েশন আমরা রেডিও, টেলিভিশন ইত্যাদি সিগন্যাল আদান প্রদানে ব্যবহার করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে আমরা তড়িৎচুম্বকীয় বিকিরণকে সাজালাম, এটা আমাদের নৈবিত্তিকে প্রায় আসে যে কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কোনটি তরঙ্গ দৈর্ঘ্য কম। অনেক স্টুডেন্ট সেটা মনে রাখতে পারে না। তো তাদের জন্য আমি একটু একটা বাক্যের সাহায্যে এদেরকে কীভাবে মনে রাখা যায় সে বিষয়টা নিয়ে আলোচনা করি। সেটা আমরা এইভাবে মনে রাখতে পারি যে বাক্যটার মাধ্যমে কীভাবে মনে রাখতে পারবো। দেখো,
এখানে মতে হচ্ছে আসলে মহাজাগতিক রশ্মি বা কসমিক রে। আমরা এখানে কসমিক রেটা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়নি। তো এই কসমিক রের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম, কসমিক রে বা মহাজাগতিক রশ্মি এর তরঙ্গদৈর্ঘ্য আসলে সবচেয়ে কম, এটা আমরা এখানে দেইনি। এখন কথা হচ্ছে যে এই যে এই গতে কী বুঝবো আমরা? গতে বুঝবো যে গামা রশ্মি, গামা রশ্মি। এরপর অদৃশ্য, হ্যাঁ অদৃশ্য বলতে অতিবেগুনি রশ্মি, আর দৃশ্যতে হচ্ছে দৃশ্যমান রশ্মি, আর অনেকতে অবলোহিত রশ্মি, আর মেরামত করাতে হচ্ছে মাইক্রোওয়েভ রশ্মি, এবং রেডিও ওয়েভতে হচ্ছে রেডিও দাও। আমরা এই বাক্যটার মাধ্যমে আমরা এই যে তরঙ্গদৈর্ঘ্য অনুসারে যে তড়িৎচুম্বকীয় বিকিরণকে সাজিয়েছি এটা আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। পরীক্ষা আসলো যে কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাহলে আমরা এই বাক্যটা মনে রাখার মাধ্যমে আসলে এটা অ্যান্সার করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোকে দেখলাম যে আলো হচ্ছে তড়িৎচুম্বকীয় বিকিরণ। তো এই তড়িৎচুম্বকীয় বিকিরণ যেহেতু আমরা দেখলাম যে আলো তরঙ্গ আকারে যায়, তাই তরঙ্গের কিছু সংজ্ঞা আমাদের কাজে লাগবে। সেই সংজ্ঞাগুলো একটু আমরা বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমরা তো জানি যে তরঙ্গদৈর্ঘ্য কী শিখলাম, এবার আসি পূর্ণ স্পন্দন কী। যেহেতু তরঙ্গ আমরা পড়তেছি তাহলে পূর্ণ স্পন্দনটা আমরা একটু দেখে নেই। পূর্ণ স্পন্দনটা কি? পূর্ণ হচ্ছে যে তরঙ্গ সৃষ্টিকারী কোনো বস্তু কোনো স্থান থেকে যাত্রা শুরু করে আবার ওই অবস্থানে ফিরে আসলে তাকে আমরা পূর্ণ স্পন্দন বলি। তরঙ্গ সৃষ্টিকারী কোনো বস্তু কোনো স্থান থেকে যাত্রা শুরু করে আবার ওই স্থানে ফিরে আসলে তাকে আমরা কী বলি? একটি পূর্ণ স্পন্দন। তো স্যার এটা আপনি বৃত্তাকারে বললেন, তরঙ্গের ক্ষেত্রে সেটা কীভাবে আমরা বুঝবো? দেখো এই যে অংশটা, এই অংশটা, তো এই অংশটাকে আমরা কী করতে পারি? এই যে আমরা তরঙ্গের এই অংশটাকে উপরের দিকে দিয়ে দিলাম, তরঙ্গ শীর্ষ, এবং এই অংশটাকে নিচের দিকে দিয়ে দিলাম। তাহলে আমাদের কি হলো? তাহলে আমরা কি পেলাম? এখান থেকে যে এখানে গেল, এখান থেকে এখানে গেল, তাহলে একটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হলো। এখান থেকে এখানে গেল, তাহলে কি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হলো না? তাহলে কি আমরা এর আগে তরঙ্গদৈর্ঘ্য একটা সংখ্যা পড়েছিলাম যে সমদশা সম্পন্ন দুটি বিদ্যুৎ দূর থেকে তরঙ্গদৈর্ঘ্য বলা হয়। তাহলে এখান থেকে এটা, তাহলে এটা হচ্ছে একটা কি? একটা পূর্ণ তরঙ্গ, একটি পূর্ণ তরঙ্গ। কেমন? তাহলে পূর্ণ স্পন্দন গেল, তরঙ্গ দৈর্ঘ্য গেল। এবার আসি আমরা কম্পাঙ্ক। কম্পাঙ্কটা হচ্ছে যে প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন হবে। অর্থাৎ এই যে আমরা এখান থেকে এখানে যাব, একটা পূর্ণ স্পন্দন, এই পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন হবে তাকে বলবো আসলে আমরা কম্পাঙ্ক। কেমন? এবার আরেকটা বিষয় আমাদের খুব কাজে লাগে, সেটা হচ্ছে তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যাটা হচ্ছে যে প্রতি একক দূরত্বে যতগুলো তরঙ্গ অবস্থান করে তাকে আমরা বলি তরঙ্গ সংখ্যা। তাহলে কি? প্রতি একক দূরত্বে যতগুলো তরঙ্গ অবস্থান করে। তো একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হলো, এবং এখানে কি সমদশা সম্পন্ন দুটি বিদ্যুৎ দূরত্বকে আমরা কি বললাম? তরঙ্গ দৈর্ঘ্য। কেমন? তাহলে আমরা দেখলাম যে ল্যামদা দূরত্বে তরঙ্গ কয়টি থাকে? ল্যামদা দূরত্বে তরঙ্গ হচ্ছে কয়টি? একটি। এটা আমরা দেখলাম যে ল্যামদা দূরত্বে তরঙ্গ একটি, কারণ ল্যামদা কাকে বলা হচ্ছে? সমদশা সম্পন্ন দুটি বিদ্যুৎ দূরত্ব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামদা। হ্যাঁ, তো ল্যামদা দূরত্ব যেতে কয়টি তরঙ্গ সৃষ্টি হয়? একটি। অতএব একক দূরত্বে যেতে কয়টি তরঙ্গ সৃষ্টি হবে? 1/λ। ঠিক আছে? তাহলে একক দূরত্বে যে তরঙ্গ থাকে, যতগুলো তরঙ্গ থাকে তাকে আমরা কী বলি? তরঙ্গ সংখ্যা। সুতরাং তরঙ্গ সংখ্যাকে আমরা নিউ বার দ্বারা প্রকাশ করি, তো 1/λ। তাহলে কি? তরঙ্গ সংখ্যা সমান কী আসলো? 1/λ। এটা এখন আমরা যদি এটা বলি যে কোন দূরত্বে, প্রতি সেন্টিমিটারে, প্রতি ন্যানোমিটারে, নাকি প্রতি মিটারে, আমরা যেটা বলবো সেটাই। যদি আমরা বলি যে প্রতি ন্যানোমিটারে, তখন পার ন্যানোমিটার হবে। যদি বলি প্রতি সেন্টিমিটারে, পার সেন্টিমিটার। যদি প্রতি মিটার বলি, পার মিটার। কেমন? তো আমাদের এই সংখ্যাগুলো একটু বুঝে শুনে পড়তে হবে। তো আমরা এই আলো যে পড়লাম, যা তড়িৎচুম্বকীয় বিকিরণ নিয়ে পড়লাম, এটা বলেছিল কি? বিজ্ঞানী ম্যাক্সওয়েল। কিন্তু আলোর অনেক ধর্ম এই তরঙ্গ ধর্ম দ্বারা ব্যাখ্যা করা যায় না। এর সমাধানকল্পে 1900 সালের দিকে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক তার বিখ্যাত আলো সম্পর্কিত কোয়ান্টাম তত্ত্ব উপস্থাপন করেন। যদিও 1905 সালের দিকে সেটা আইনস্টাইন অনেক পরিমার্জন করে, কিন্তু পরিমার্জন হলেও ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব আমাদের আলো বুঝতে এবং বর্ণালী বুঝতে, আলোর তড়িৎ ক্রিয়া বুঝতে অনেক সাহায্য করে। চৌম্বক ধর্ম দ্বারা আমরা আসলে আলোর তড়িৎ ক্রিয়া, ফটো ইলেকট্রিক ইফেক্ট, তারপরে কৃষ্ণবস্তুর বিকিরণ, এই বিষয়গুলো বুঝতে পারি না। তো যাই হোক, তড়িৎচুম্বকীয় বিকিরণে আলোকে তরঙ্গ হিসেবে কল্পনা করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে ম্যাক্স প্লাঙ্ক কী করলো? আলোকের তরঙ্গ ধর্ম বাদ দিয়ে কণা ধর্মকে বেশি প্রাধান্য দিল। এবং ম্যাক্স প্লাঙ্ক কী বলল? ম্যাক্স প্লাঙ্ক বলল যে কোনো বস্তু থেকে যে আলো বিকৃত হবে, শক্তি বিকৃত হবে, সেটা কীভাবে বিকৃত হবে?
বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক বলল যে কোনো বস্তু থেকে যখন শক্তি বিকৃত হবে তখন বিচ্ছিন্নভাবে বিকৃত হবে। কিন্তু ম্যাক্সওয়েলের তত্ত্ব থেকে আমরা কী জানছিলাম যে আলো অবিচ্ছিন্নভাবে যায়। আলো কীভাবে যায়? উৎস থেকে বিকৃত হয়ে অবিচ্ছিন্নভাবে যায়। কিন্তু ম্যাক্স প্ল্যাঙ্ক বলল যে আলো উৎস থেকে বিচ্ছিন্নভাবে বিকৃত হয়, অবিচ্ছিন্নভাবে নয়, বিচ্ছিন্নভাবে। তো এখন উনি বলল যে আলো যে বিচ্ছিন্নভাবে বিকিরণ হবে, সেটা কিভাবে যাবে? বিচ্ছিন্নভাবে বিকৃত হলো এটি একটি স্বল্প পরিমাণ শক্তির পূর্ণ সংখ্যার গুণিতক হিসেবে বিকৃত হবে। তাহলে উৎস থেকে আলো বিচ্ছিন্নভাবে বিকৃত হবে এবং একটি স্বল্প পরিমাণ শক্তির পূর্ণ সংখ্যার গুণিতক আকারে বিকৃত হবে। এই যে স্বল্প পরিমাণ শক্তির পূর্ণ সংখ্যার গুণিতক আকারে বিকৃত হবে, এই স্বল্প পরিমাণ শক্তিকে বলা হচ্ছে আলোর ক্ষেত্রে এক কোয়ান্টাম। তাহলে স্বল্প পরিমাণ শক্তিকে বলা হচ্ছে কি? এক কোয়ান্টাম। তাহলে আমরা কি দেখলাম? কোনো বস্তু বিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করে এবং স্বল্প পরিমাণ শক্তির পূর্ণ গুণিতক হিসেবে শক্তি বিকিরণ করে। এই স্বল্প পরিমাণ শক্তিটা কি? এটাকে বলা হয় এক কোয়ান্টাম। স্বল্প পরিমাণ শক্তিকে বলা হচ্ছে কি? এক কোয়ান্টাম। আলোর ক্ষেত্রে এটা হচ্ছে ফোটন। তাহলে কি স্বল্প পরিমাণ শক্তিকে কি বলা হচ্ছে? সর্বনিম্ন স্বল্প পরিমাণ শক্তি, এটাকে এক কোয়ান্টাম বলা হয়। আলোর ক্ষেত্রে এটাকে কী বলা হয়? ফোটন। কেমন? তাহলে আলো বিচ্ছিন্নভাবে বিকৃত হয় এবং একটি স্বল্প পরিমাণ শক্তির পূর্ণ সংখ্যার গুণিতক আকারে বিকৃত হয়। এই স্বল্প পরিমাণ শক্তিকে আমরা ফোটন বলতেছি। কেমন? অর্থাৎ আলো কী আকারে বিকৃত হয়? প্যাকেট আকারে। আলো প্যাকেট আকারে বিকৃত হয়, কিন্তু একটা প্যাকেটের মধ্যে একটা ফোটন, দুইটা ফোটন, তিনটা ফোটন, চারটা ফোটন এভাবে থাকবে। কেমন? তো বিজ্ঞানী প্ল্যাঙ্ক বলল যে এই ফোটনের শক্তি বা কোয়ান্টামের যে শক্তিটা, এটা হচ্ছে তার কম্পাঙ্কের সমানুপাতিক। কেমন? তাহলে কি ফোটন কণার শক্তি বা আলোর যে স্বল্প পরিমাণ শক্তির যে শক্তিটা, সেটা কিসের সমানুপাতিক? তার কম্পাঙ্কের সমানুপাতিক। কিসের সমানুপাতিক? কম্পাঙ্ক। অর্থাৎ সে যত বেশি কম্পিত হবে তার শক্তি তত বেশি হবে। আমরা এখানে একটা ধ্রুবক পাই, আমরা সমানুপাতিক চিহ্ন উঠে দিলে কী পাবো? এইচ নিউ পাবো। এই এইচটা হচ্ছে আসলে প্ল্যাঙ্কের ধ্রুবক আর নিউটা আসলে কম্পাঙ্ক। এইচের মান বলা হয় 6.626 গুণন 10⁻³ জুল সেকেন্ড। এটা প্ল্যাঙ্কের ধ্রুবক। কেমন? আর নিউটা হচ্ছে কি? কম্পাঙ্ককে আমরা আগে শিখেছি। তাহলে স্বল্প পরিমাণ যে শক্তি, এর শক্তি কত? এর শক্তি হচ্ছে এইচ নিউ। কেমন? কোনো বস্তু যখন আলো বিকৃত করবে বা শক্তি বিকৃত করবে, তখন এই সংখ্যার পূর্ণ গুণিতক আকারে বিকৃত করবে। অর্থাৎ কোনো একটা বস্তু মোট যে আলোটা বিকৃত করবে সেটা কি কতটুকু হবে? মোট আলোটা হবে ই সমান NH নিউ। মোট যে আলোটা বিকৃত হবে সেটা হবে ই সমান NH নিউ। এন হচ্ছে একটা পূর্ণ সংখ্যা 1 2 3। এন হচ্ছে কি? পূর্ণ সংখ্যা। এন এর মান হচ্ছে কত? এন এর মান হচ্ছে 1, তারপরে কি 2 3 ইত্যাদি। কেমন? অর্থাৎ কোনো একটা বস্তু আলো যখন বিকৃত করবে, তখন সে কী পরিমাণ আলো বিকৃত করবে? হয় সে বিকৃত করবে হচ্ছে যে H নিউ, অথবা 2H নিউ, অথবা 3H নিউ, অথবা 4H নিউ ইত্যাদি শক্তি বিকৃত করবে। কখনোই সেই 0.5H নিউ বা 0.7H নিউ এইভাবে শক্তি বিকৃত করবে না। কেমন? আচ্ছা, তোমরা যদি বিষয়টা না বুঝে থাকো তাহলে আমি আরেকটা ক্লিয়ার করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমরা বাজারে যে চিপস খাই, চিপসের প্যাকেট খাই, এই প্যাকেটগুলো সাধারণত কত টাকা দামের হয়? 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা। ঠিক আছে? তুমি যদি কাউকে বলো যে আমাকে 3.5 টাকার চিপস দেন, দিবে না। তো বলবো যে 6 টাকার চিপস দেন, 6.5 টাকার চিপস দেন, দিবে না। তোমাকে হয় 5 টাকা নিতে হবে, না হলে 10 টাকা নিতে হবে, না হলে কি 15 টাকা নিতে হবে। এবং তুমি যদি 30 টাকার চিপস কিনতে চাও, তাহলে তোমাকে 6টা 5 টাকা দামের চিপস কিনতে হবে। কেমন? বিষয়টা হচ্ছে আসলে এরকম, যখন উৎস থেকে শক্তি বিকৃত হবে, তখন একটি নির্দিষ্ট পরিমাণ শক্তির পূর্ণ সংখ্যার গুণিতক আকারে বিকৃত হবে। ঠিক আছে? অর্থাৎ কোনো বস্তু বিচ্ছিন্নভাবে একটি নির্দিষ্ট পরিমাণ বা তার সরল গুণিত সমান শক্তি শোষণ বা বিকিরণ করে। ওই নির্দিষ্ট পরিমাণ যে শক্তিটা, সেটা শক্তিগত এইচ নিউ। নির্দিষ্ট পরিমাণ শক্তি বা স্বল্প পরিমাণ শক্তির যে শক্তিটা হচ্ছে কি? এইচ নিউ। আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝেছো। তো আলোর
তড়িৎচুম্বকীয় তত্ত্ব থেকে আমরা আলোর কণা তত্ত্বে গেলাম এবং বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্কের তত্ত্ব অনুসারে যে কোনো বস্তু বিচ্ছিন্নভাবে একটি নির্দিষ্ট পরিমাণ বা স্বল্প পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করে, হ্যাঁ, বিচ্ছিন্নভাবে। তাহলে কি এই স্বল্প পরিমাণ শক্তি কীভাবে বিকিরিত হয়? একটি নির্দিষ্ট সংখ্যার পূর্ণ গুণিতক আকারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝেছ। তো তারপরে এখানে আমাদের আরেকটা জিনিস কাজে লাগে, সেটা হচ্ছে যে আমরা জানি যে সি সমান নিউ ল্যামডা, বা নিউ সমান কী পাবো? সি বাই ল্যামডা। আমরা যদি এই নিউটাকে এখানে বসাই দেই এস সি বাই ল্যামডা, তাহলে কি ই সমান এস সি বাই ল্যামডা। এই সমীকরণটা আমাদের বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করতে কাজে লাগবে। কেমন? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকে আলোচনা। আশা করি বুঝেছো। না বুঝে থাকলে ভিডিওটি দেখো এবং বই পড়ার চেষ্টা করো, অবশ্যই বুঝবা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এই কামনায়। আসসালামু আলাইকুম।